আমাদের পারিপার্শ্বিক জগতে ঘটা বহু প্রাচীন অপরাধের নীরব সাক্ষী হয়ে থাকে প্রকৃতি। কোনো না কোনো সময় সেই বিলুপ্ত দিনের স্মৃতি ঠিক ফুটে ওঠে অন্ধকারের বুক চিরে, যা মনের মধ্যে জাগিয়ে তোলে আতঙ্ক, আমাদের উপলব্ধি করায় অতীতের অপরাধের। নমস্কার, অন্ধকারে আজ আপনাদের শোনাব ঐতিহাসিক প্রেক্ষাপটকে উপজীব্য করে লেখা সেরকমই এক ভয়ঙ্কর কাহিনী, অতীতের দর্পণ। লিখেছেন শক্তিশালী লেখক উৎস ভট্টাচার্য। উৎস ভট্টাচার্যের জন্ম হয় 1992 সালে। লেখালেখির প্রতি অনুরাগ সেই ছোটবেলা থেকেই। তাঁর হাত ধরেই সৃষ্টি হয় প্যারাসাইকোলজিস্ট প্রফেসর ধৈর্যটি সোমের মতন চরিত্র। তাঁর দুর্দান্ত সাহিত্য সৃষ্টির জন্য তিনি বাসুদেব মূর্তি সুন্দররাজন পুরস্কার পেয়েছেন। তার লেখা অন্যতম বইগুলির মধ্যে আছে আতঙ্কের অমানিসা এবং একটি দুর্দান্ত একক কাব্য সংকলন স্পন্দন। প্রসঙ্গত বলে রাখি, লেখকের অন্যান্য বিষয়ের বইয়ের পাশাপাশি ভয়ের গল্প নিয়ে রূপম প্রকাশনী থেকে আসতে চলেছে ছায়া জগতের দিনলিপি। চাইলে আপনারা বইটি সংগ্রহ করতে পারেন। আজ গল্প পাঠে আমাদের সঙ্গে থাকছে ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজের টিম। ভিন্ন স্বাদের নতুন সব গল্প শুনতে সাবস্ক্রাইব করতে পারেন ফ্রিকি ফ্রাইডে অডিও স্টোরিজকে। লিংক আপনারা পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশন বক্সে। আমাদের সবিনীত অনুরোধ আপনাদের কাছে, গল্পটি হেডফোন ব্যবহার করেই পুরোটা শুনবেন। দয়া করে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আমরা আরও অনেক তারানাথের না শোনা গল্প খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আনতে চলেছি অন্ধকার অডিও স্টোরিজে। আশা করি বরাবরের মতো এবারেও আপনারা আমাদের পাশেই থাকবেন। গল্পের প্রধান চরিত্রে প্রফেসর সোম, ঈশিতা ও অনুভব। ঈশিতার চরিত্রে তৃষা, অনুভবের চরিত্রে আর্য। গল্প পাঠে ও প্রফেসর সোমের ভূমিকায় আমি শুভজিৎ। শুরু হচ্ছে শক্তিশালী লেখক উৎস ভট্টাচার্যের লেখা ঐতিহাসিক ভয়ের গল্প অতীতের দর্পণ। সময়টা 1942-এর মাঝামাঝি। হিটলারের নাৎসি বাহিনী, জার্মানি তো বটেই, ইউরোপের একটা বড় অংশে অকথ্য নির্যাতন চালাচ্ছে। খোদ জার্মানি বাদেও ফ্রান্স, রাশিয়া আর পোল্যান্ডে গড়ে তোলা হয়েছে ব্যাঙের ছাতার মতন অসংখ্য কনসেন্ট্রেশন ক্যাম্প। সেখানে অগণিত অর্ধাহার বা অনাহার পীড়িত ও চিকিৎসাবিহীন রোগাক্রান্ত মানুষকে কারখানা ও অন্যান্য শ্রমশ্রাদ্ধ কাজে বেগার খাটানো হচ্ছে। সাথে চলছে আরও নানা রকম অত্যাচার। কেউ সামান্য অবাধ্য হলে বা কাজ করতে না চাইলে তৎক্ষণাৎ তার উপর নেমে আসছে মৃত্যু। মরতে কেই বাঁচায়, যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। তাই সকলেই মরতে মরতেও কাজ করে, আশায় বুক বাঁধে একদিন হয়তো ছাড়া পাবে, মুক্ত বিহঙ্গীর মতন উঠতে পারবে জীবনের আকাশে। কিন্তু হায় রে দুরাশা, নীল আকাশ আর তাদের দেখা হয় না। ক্রমশ মৃত্যুর নিকষ কালো গহ্বরে তলিয়ে যায় তারা। নাৎসি বাহিনীর প্রতিটি কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিল নারকীয় অত্যাচারের কেন্দ্রস্থল। নরক যন্ত্রণার আদর্শ বিজ্ঞাপন ছিল সেগুলি। মনুষ্যত্বের ন্যূনতম নিদর্শনেও সর্বান্তকরণে পরিত্যক্ত হয়েছিল সেখানে। নাৎসিরা নিজেদের বিশুদ্ধ আর্য রক্তের মনে করে অহংকারে উন্মাদ হয়ে গিয়েছিল। আর ইহুদি, কৃষ্ণবর্ণ আর হিস্প্যানিকদের প্রতি অসম্ভব ঘৃণায় তাদের প্রতি মনুষ্যত্বের জন্তুর মতন তারা ব্যবহার করতে থাকে। কুখ্যাত হলোকাস্টের মাধ্যমে তৎকালীন ইউরোপীয় 2/3 ইহুদি মৃত্যুর কোলে ঢলে পড়ে। নরমের যজ্ঞের নতুন আয়োজন হিসেবে যুক্ত হয় কুখ্যাত গ্যাস চেম্বার। এগুলো অপেক্ষাকৃতভাবে মানুষের বেশি জানা, কিন্তু এখানেই নারকীয়তা শেষ ছিল না। অপেক্ষাকৃত দুর্বল, অক্ষম, বৃদ্ধ আর শিশুদের কপালেও নির্মম মৃত্যু অপেক্ষা করে থাকত। আর ছিল কিছু গোপন কক্ষ, যেসব ঘরে কিছু নারকীয় পরীক্ষা চালানো হতো। বাকি বন্দিরা সেই সব ঘর থেকে ভেসে আসা মারাত্মক সব আর্তনাদ শুনে ভয়ে আত্মরা হয়ে যেত। প্রার্থনা করত ঈশ্বরের কাছে এর থেকে মৃত্যুও ভালো, কিন্তু ওই শয়তানের ঘরগুলোতে কখনো যেন যেতে না হয়। কিন্তু কোনো যমজ ভাই বা বোন
বন্দীদের মধ্যে থাকলে তাদের ছিল না কোনো নিস্তার। তারা যেন সেই শয়তানের প্রিয়তম খাদ্য। কিন্তু কেন? এই প্রশ্নের উত্তরেরা বুঝে বিস্মৃতির অতলে হারিয়ে গেছে। অথবা আচ্ছা, এখন থাক সে প্রসঙ্গ। এই রকমের অমানবিক অত্যাচার ও পৈশাচিক বর্বরতা আদৌ কি কোনো মানুষের পক্ষে সম্ভব? সামান্যতম চেতনা আর বিবেকবোধ অবশিষ্ট থাকলে কোনো মানুষের পক্ষে এই ধরনের বর্বরতাকে প্রশ্রয় দেওয়া এক কথায় অসম্ভব। কিন্তু বাস্তবে দেহটুকু মানুষের থাকলেও সকলের অলক্ষ্যে কোনো ক্ষমতাশালী ব্যক্তিত্বের মগজের অধিকার নেয় স্বয়ং শয়তান। তার সত্তার সবটুকু দখল করে নিয়ে তার হাত দিয়ে নারকীয়তার বিস্তার ঘটায়। একবার নয়, কালে কালে এইরকম ঘটেছে পার পার। যে মানুষটাকে তার নারকীয়তা চালানোর হাতিয়ার করেছে সেই শয়তান, সেই মানুষটাকে ইতিহাসের পাতায় চির অত্যাচারী রূপে চিহ্নিত হয়েছে। অধরা থেকে গেছে সেই শয়তানের অস্তিত্ব মানুষের মুখোশের আড়ালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতেও নাৎসি বাহিনীর সর্বময় কর্তার মগজও সেই শয়তানের কবলে চলে যায়। তারপর তা সংক্রামিত হয় তার দলের বাকিদের মধ্যে। আর যারা সেই প্রভাব থেকে বিমুক্ত ছিল, শুভ চেতনাকে যারা ত্যাগ করতে পারেনি, শয়তানের অঙ্গুলি হেলনে তারা উপহার পেয়েছিল নির্মম মৃত্যু। বাচেনওয়াল্ড, ডাচাও, নেটজওয়াইলার এবং অসউইটসের কনসেন্ট্রেশন ক্যাম্পগুলিতে যখন পৈশাচিক নির্যাতন চালাতো অসহায় বন্দীদের উপর, তখন অমানসিক উল্লাসে অনৈসর্গিক কট্টহাসি করত সেই শয়তান নিয়ন্ত্রিত মানব খোলসে থাকা জীবগুলো। নিপীড়িত মানুষদের মর্মান্তিক আর্তনাদে ঢাকা পড়ে যেত বাতাসের ফিসফিসানি। তবু কেউ ভালো করে কান পাতলে হয়তো শুনতে পেত এক নারকীয় গুঞ্জন, লুসিফার, লুসিফার নামের ইনচেন্টস। দীর্ঘদিন বিদেশে পরামনস্তত্ত্বের অধ্যাপনা ও গবেষণা করার পর সদ্য অবসর নিয়ে পাকাপাকিভাবে দেশে ফিরেছেন প্রফেসর ধৈর্যটি সোম। তার রঘুনাথগঞ্জের বাড়িটি এখন তাঁর আবাসস্থল। প্রফেসর ধৈর্যটি সোমের বয়স 60 অতিক্রান্ত হলেও সৌম্যকান্তি গৌরবর্ণ দীর্ঘদেহী মানুষটির দেহ গঠন এখনও বেশ বলিষ্ঠ। বয়স অনুযায়ী বলিরেখার সংখ্যাও যৎসামান্য। মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি। তবে সবচেয়ে আকর্ষণীয় হলো তাঁর গভীর চোখ দুটি। শান্ত অথচ গভীর চোখ দুটির মধ্যে যেমন রয়েছে পাণ্ডিত্যের ঔজ্জ্বল্য, তেমনি এক অন্তর্ভীতি দৃষ্টি। যেন মনের গহীনে লুকিয়ে থাকা গোপন কথাটিও তিনি পড়ে ফেলছেন অবলীলায়। প্রফেসর সোম সংসারী হননি কখনো। একটু গম্ভীর ও স্বল্পভাষী প্রকৃতির মানুষ ছিলেন তিনি। কিন্তু অনুভবের ব্যাপারটা অন্যরকম। অনুভবকে তিনি খুব ভালোবাসেন। অনুভবের বাবা সাত্তকীবাবুর সেই ছোটবেলার বন্ধু তিনি। আর সেই সূত্রে অনুভবের কাকাবাবুও। কর্মসূত্রে বিদেশে থাকলে কি হয়, যখনই দেশে ফিরেছেন সামান্য কিছু দিনের জন্য, তখনই অনুভবের হাজার রকম আবদার তাকে মেটাতে হয়েছে। এবং শিশু অনুভবের সেই সব স্নেহের অত্যাচার তিনি হাসি মুখেই মেনে নিয়েছেন। তাই সেই ছোটবেলা থেকেই অনুভব ও তার কাকাবাবুর সম্পর্কটা খুবই কাছের। আগে তো অনুভব ধৈর্যটিবাবুকে তুমি সম্বোধন করত, এখন তার মতো ব্যক্তিত্বের সম্মানার্থে আপনি বলে। কিন্তু সম্পর্কের নৈকট্য তাতে কিছু মাত্র কমেনি। ছোটবেলা থেকে সে তার প্রিয় কাকাবাবুর থেকে শুনে এসেছে নানা রকমের অলৌকিক আর আধিভৌতিক কাহিনী, আর সেগুলোর সাথে জুড়ে থাকা ইতিহাসের গল্প। নানা রকমের আপাত অসম্ভব ঘটনার যুক্তিগ্রাহ্য বিশ্লেষণও কাকাবাবু শুনিয়েছেন কখনো কখনো। ছোটবেলায় তত বুঝতো না অনুভব, এখন বোঝে অনেকটাই। গবেষণার কাজে প্রফেসর ছুটে বেরিয়েছেন পৃথিবীর নানা দেশের নানা প্রত্যন্ত প্রান্তরে। মুখোমুখি হয়েছেন বিভিন্ন ভয়াল আধিভৌতিক ঘটনারও। সাহস ও জ্ঞানের সাহায্যে পরাভূত করেছেন অসংখ্য অপশক্তির ছায়াকে। এরে কিছু কিছু তার কাকাবাবুর মুখে আগেই শুনেছিল অনুভব। আর তাই সাকিউবাস রূপ ধারণকারী প্রাণঘাতী সেই প্রেতচ্ছায়ার ঘটনায় কোনো দ্বিধা না করেই সে ছুটে এসেছিল প্রফেসর সোমের কাছে। ধৈর্যটিবাবু শুধু যে সাক্ষাৎ বিপদভঞ্জনের ভূমিকা নিয়েছিলেন তাই শুধু নয়, অনুভব আর তার বন্ধুদের অপশক্তির বিরুদ্ধে লড়াই করার মতন মানসিক দৃঢ়তাও তৈরি করেছিলেন তিনি। তার দীর্ঘ কর্মজীবনে নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা তাকে সমৃদ্ধ করেছে। তিনি তাই শুধু বিপদ তাড়নই নন,
অফুরন্ত রোমহর্ষক কাহিনীর এক জীবন্ত ভাণ্ডারও তিনি। যদিও সর্বসমক্ষে সাধারণের কাছে এসব অতিপ্রাকৃত ভয়াল অভিজ্ঞতার বর্ণন তাঁর স্বভাব বিরুদ্ধ, কিন্তু তাঁর একাকী নিঃসঙ্গ জীবনে যেসব দিনে অনুভবের মতন নবীন আর স্নেহভাজন কেউ এক ঝলক টাটকা বাতাসের মতন আসে আর আবদার করে, সেদিন আর প্রফেসরে সে আগল থাকে না। রেশমা সেই প্রেতচ্ছায়ার বিভীষিকাময় অধ্যায়ের পরিসমাপ্তি ঘটেছে আজ থেকে প্রায় বেশ কিছুদিন আগেই। এরকম এক নিস্তরঙ্গ সন্ধ্যায় অনুভব ও ঈশিতা দুটিতে মিলে হাজির হয় কাকাবাবুর বাড়ি। খানিক চলে কুশল বিনিময়ের পালা, আর তারপরেই ওঠে সেই সমৃদ্ধ ভয়ে দিনগুনা দিনগুলির স্মৃতিচারণা। ধীরে ধীরে নানা রকম কথার প্রসঙ্গে ঈশিতা একসময় প্রশ্ন করে, আচ্ছা কাকাবাবু, আপনার তো এত মনের জোর, এমন কখনো হয়েছে যা আপনিও ভয় পেয়েছেন, মনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন? ধৈর্যটি সোম একটু অন্যমনস্ক হলেন। মনে মনে হয়তো ফিরে গেলেন অতীতের কোনো বিশেষ দিনগুলিতে। তারপর একটা বিষণ্ণ হাসি হেসে বললেন, আমরা সকলেই তো মানুষ, তাই সকলেরই সীমাবদ্ধতা আছে। কেউ সহজেই ভেঙে পড়ে, কেউ বা আবেগকে সংযত করে রাখে চূড়ান্তভাবে একেবারে বিপর্যস্ত হয়ে পড়ার আগে পর্যন্ত। তোমরা তো জানোই অনেক রকমের ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে আমাকে। ভয় যে একেবারেই পাইনি সে কথা বললে মিথ্যাচার হবে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই আত্মসংযমের মাধ্যমে দ্রুতই নিজেকে নিয়ন্ত্রণে এনেছি। কিন্তু 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 কি কাকাবাবু? এইবার প্রশ্ন করে অনুভব। প্রফেসর উত্তরে অনুভবের দিকে তাকিয়ে বলেন, অনুভব, ভেবেছিলাম কোনো দিনও এই কথাগুলো কারোর সাথে শেয়ার করব না। বিভৎসতার যে রূপ দেখতে হয়েছিল তা ভাবলে এখনো আমি শিউরে উঠি। জীবনে যে কত অপশক্তি নৃশংসতা দেখেছি, কিন্তু সেবারে সেই রকম সেই নারকীয়তা না, ভাবলেও সারা গায়ে আমার কাঁটা দেয় এখনো। বেশ কিছুক্ষণ চুপ করে থাকেন প্রফেসর সোম, তারপরে বলেন, আমি ভাবছি সেই মারাত্মক অভিজ্ঞতার স্মৃতিকথা তোমাদের কাছে বলা ঠিক হবে কিনা। তোমাদের তরুণ মনে এর প্রভাব সুদূর প্রসারী হতে পারে। অনুভব কখনো এভাবে দ্বিধায় পড়তে দেখেনি প্রফেসর সোমকে। তবু সে আর ঈশিতা জোরের সাথে জানায় তারা মনের দিক থেকে প্রস্তুত তিনি শুরু করতে পারেন তার ভয়াল স্মৃতিচারণা। চোখ বুঝে একটু চুপ করে থেকে বোধহয় পুরো ঘটনাটাকে একটু মনে মনে গুছিয়ে নেয় ধৈর্যটি বাবু। তারপর শুরু করেন তার কথা। তোমরা তো জানোই গবেষণার প্রয়োজনে বা কনফারেন্সের আহ্বানে আমায় নানা দেশে ঘুরে বেড়াতে হয়েছে। তা সেবারে প্যারাসাইকোলজির একটা বড় কনফারেন্স ছিল পোল্যান্ডের অসওয়েসেম শহরে। নানা রকম বিষয়ের উপর বক্তৃতা দিলেন খ্যাতনামা অধ্যাপকেরা। আমিও ছিলাম কিনোট স্পিকারদের মধ্যে অন্যতম। কনফারেন্সের থিম বা মূল বিষয় ছিল স্টোন টেপ থিওরি। তোমরা হয়তো জানো এটা সম্পর্কে। এবারে জানতে চান প্রফেসর সোম। প্রসঙ্গত কারণেই নেতিবাচকভাবে খান্নারি অনুভবেরা, তাতে জানবার কথাও নয়। প্রফেসর সোম আবার বলতে থাকেন, বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, কিন্তু তখনও জানা ছিল না যে এক মারাত্মক সমাপতন অপেক্ষা করে আছে। যাকে সে যাই হোক, আগে বলি বিষয়টার কথা। আমাদের আশেপাশে ঘটা যে সমস্ত ঘটনাগুলোকে আপাতভাবে ভৌতিক বলে মনে হয়, সেগুলো সবকটাই যে বাস্তবে তাই তা কিন্তু নাও হতে পারে। যেমন ধরো, তুমি কোনো একটা পুরনো বাড়িতে গিয়ে চোখের সামনে কিছু ছায়া শরীরকে নানা রকম কার্যকলাপ করতে দেখলে, বা শুনতে পেলে অদ্ভুত কিছু শব্দ, দেখতে শুনতে পেলেও বেশ বুঝতে পারবে সেই সব ক্রিয়াকলাপ যারা ঘটাচ্ছে তারা তোমার স্পর্শযোগ্য নয়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এরকম ঘটনাকে ভৌতিক আখ্যা দেবে, কিন্তু প্রকৃত ভৌতিক ঘটনাগুলোর সাথে এসব ঘটনাগুলোর একটা প্রকৃতিগত পার্থক্য আছে। প্রেতাত্মা উপস্থিত থাকলে তোমার সঙ্গে সরাসরি বা পরোক্ষভাবে ইন্টারাকশন করবে। আর এই ঘটনাগুলো কিন্তু ছায়াছবি বা সিনেমার মতো তোমার চোখের সামনে ঘটেই চলেছে, অথচ তুমি কোনোভাবেই ঘটনাগুলিকে প্রভাবিত করতে পারবে না। সেখানে তুমি কেবল দর্শক মাত্র। অতীতে ঘটা কোনো ঘটনা যেন তোমার সামনে পুনরাবৃত্তি হচ্ছে। বর্তমানে উপস্থিত কোনো কিছুকে এরা যেমন প্রভাবিত করবে না, তেমনি থাকবে বর্তমানে থাকা কারোর প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত। এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিল অনুভব আর ঈশিতা। ইতিমধ্যেই প্রফেসর সোমের সর্বক্ষণের পরিচারক মনোহর অনুভবদের জন্য চা আর গরমা গরম সিঙ্গারা
এবং প্রফেসরের জন্য ব্ল্যাক কফি দিয়ে গিয়েছে। একটু থেমে ধূর্যটিবাবু কফির পেয়ালায় চুমুক দেন। এই পরিসরে অনুভব প্রশ্ন করে, তাহলে এই ঘটনাগুলোর কি কারণ কাকাবাবু? উত্তরে প্রফেসর ধূর্যটি সোম বলেন, এই ঘটনাগুলোর ব্যাখ্যার প্রয়োজনেই তো স্টোনটির থিওরির অবতারণা হয়েছিল। এই থিওরি বলে যে কোনো অস্বাভাবিক বা মর্মান্তিক ঘটনা ঘটে থাকলে তার দরুন একটা শক্তিশালী আবেগ তরঙ্গ বা ইমোশনাল ওয়েভ সৃষ্টি হয়। আর সেই তরঙ্গ নাকি আশেপাশের প্রস্তর জাতীয় কিছু থাকলে আর তা গঠনগতভাবে উপযুক্ত হলে তাতেই বন্দী হয়ে পড়ে। পরবর্তীকালে প্রাকৃতিক কারণেই হোক বা কারোর মনস্তাত্ত্বিক অতি সংবেদনশীলতার কারণেই হোক, সে স্মৃতি মুক্ত হয়ে পুনরাবৃত্তি ঘটায় আসল ঘটনাটির। মূলত কোয়ার্টস আর চুনাপাথর মানে লাইমস্টোন এইরকম স্মৃতি সংরক্ষণের আধার রূপে কাজ করতে পারে। আজ থেকে প্রায় 180 বছর আগে 1838 সালে গণিতজ্ঞ চার্লস ব্যাবেজেরও এরকম কিছু অদ্ভুত অভিজ্ঞতা হয়েছিল। তার কথাই যদি বলি, The air itself is a vast library, on whose pages are forever written all that man has ever said or woman whispered. প্রখ্যাত নোবেলজয়ী পদার্থবিজ্ঞানী আইনস্টাইনেরও আপাত আদিভৌতিক এরকম ঘটনার সাক্ষী হয়েছিলেন। এরপর অক্সফোর্ড ইউনিভার্সিটির কিছু প্রফেসর এইচ প্রাইসের নেতৃত্বে গবেষণা চালান। অবশ্য সেই সময় একে প্লেস মেমোরি নামেই ডাকা হতো। পরবর্তী পর্যায় থেকে শুরু করে সোসাইটি ফর সাইকেল রিসার্চ মানে এসএসআর এর পৃষ্ঠপোষকতায় আজ পর্যন্ত এই বিষয়ের উপর গবেষণা চলছে। ওই পাথরগুলোর উপাদানের আণবিক গঠন আর আবিষ্ট তড়িৎচুম্বকীয় প্রভাবে অনেকটা ম্যাগনেটিক টেপের কায়দায় স্মৃতি সংরক্ষিত হয় বলে একে স্টোন টেপ থিওরি বলা হয়। যদিও নিয়মাফিক থিওরি হয়ে ওঠার জন্য এই গবেষণার আরও পথ চলা বাকি। এবারে প্রফেসরের কথার মাঝখানে হঠাৎই ঈশিতা জানতে চায়, আচ্ছা কাকাবাবু, স্মৃতি সংরক্ষণের বিষয়টা তবু না হয় বুঝলাম কিছুটা, কিন্তু মুক্ত হওয়ার ক্ষেত্রটা ঠিক বুঝতে পারলাম না তো। প্রফেসর সোম একটু হাসলেন, তারপর বললেন, ওই ব্যাপারটা বেশ জটিল, ভালোভাবে বুঝে ওঠাই দেয়। বোঝানো তো আরোই কঠিন কাজ, কারণ অনেকটাই অনুমান নির্ভর আর বাকিটা অনুভবের বিষয়। তবু যতদূর সম্ভব সহজ করে তোমাদের বলবার চেষ্টা করছি। মনে করো একটা নীল রং, মোটা দাগে নীল রং যে কোনো স্বাভাবিক মানুষই চিনে নিতে পারে। কিন্তু কত রকমের নীল রঙের শেড বা বৈচিত্র্যকে খালি চোখে একজন মানুষ আলাদা করতে পারে। মোটামুটিভাবে 450 থেকে 495 ন্যানোমিটার অবধি তরঙ্গ দৈর্ঘ্যের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের পুরো অংশটাই দৃশ্যমান আলোকের নিচে নীল রঙের মধ্যেই রয়েছে। তা পৃথক করা বড় সোজা কথা নয়। রঙের প্রতি সংবেদনশীলতা যার যতটা বেশি, ততটাই সে পৃথক করতে পারবে। তেমনভাবেই যার অনুভূতি প্রবণতা যত বেশি, সে তত বেশি করে ইন্টারাক্ট করতে পারে ওই ইমোশনাল ওয়েভের সাথে। অনুভব আর ঈশিতা এবারে কিছুটা বুঝতে পারে যেন। একটু থেমে প্রফেসর সোম আবার বলতে থাকেন, বেশ, এখন তোমরা স্টোন টেপ থিওরির বিষয়টা মোটামুটি বুঝে গেছো। এবারে আসল ঘটনাটায় আসি। অসওয়েজমের কনফারেন্সটা বেশ ভালোভাবেই মিটে গেল। বহু জ্ঞানীগুণী মানুষের সমীপে ঋদ্ধ হলাম। প্রফেসর অ্যালেক্স আর প্রফেসর ফিনের সাথে বেশ গাঢ় বন্ধুত্ব হয়ে গিয়েছিল। অ্যালেক্স আর ফিন যথাক্রমে পোল্যান্ড আর জার্মানির মানুষ। দুজনেই পরমনস্তত্ত্বের বড় বড় নাম, অগাধ পাণ্ডিত্য, কিন্তু ততটাই বিনয়ী। ফিনের মধ্যেও জার্মান সুলভ ঔদ্ধত্যের লেশমাত্র নেই। সংস্কৃতে একটা কথা আছে, বিদ্যা তথাতি বিনয় মুখম। এই কারণেই বোধহয় বলে প্রকৃত জ্ঞান বিনয় দান করে। অনেক রকম বিষয় নিয়ে কথা হলো আমাদের। কথা প্রসঙ্গে রেসিডুয়াল হান্টিংয়ের কথা এসে পড়ল, আর তার সূত্র ধরেই উঠল স্টোন টেপ থিওরি সম্পর্কিত চাঞ্চল্যকর সব অভিজ্ঞতার কথা। তার মধ্যে ছিল অসওয়েজমের কাছেই অস্ট্রিটস নামে একটা নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের ঘটনাও। কনসেন্ট্রেশন ক্যাম্প সম্পর্কিত তোমরা নিশ্চয়ই জানো। প্রফেসর সোম অনুভবদের উদ্দেশ্যে প্রশ্ন করেন। ঈশিতা ইতিবাচক ভঙ্গিতে ঘাড় নেড়ে সংক্ষেপে জানায়, ইহুদিদের অত্যাচার করে নৃশংসভাবে মেরে ফেলবার জন্য জার্মানি, পোল্যান্ড আর রাশিয়ায় যে ক্যাম্পগুলো অ্যাডলফ হিটলার নাৎসি বাহিনী তৈরি করেছিল সেগুলোই তো। প্রফেসর বলেন, হ্যাঁ, সেরকম ক্যাম্পগুলোর মধ্যেই অন্যতম বৃহত্তম ছিল এই ক্যাম্পটা। ক্যাম্পটার 3টে প্রধান অংশ ছিল। প্রিজন ক্যাম্প, আটক করে রেখে অকথ্য নির্যাতন চালানোর জায়গা; স্লেভ লেবার ক্যাম্প,
এখানে অগণিত অর্ধভুক্ত অভুক্ত রোগাক্রান্ত চিকিৎসাহীন সব বয়সের মানুষকে খনি বা কারখানার মতন শ্রমসাধ্য কাজে কৃতদাস হিসেবে ব্যবহার করা হতো। পরোক্ষ মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার নামান্তর ছিল এটা। আর 3 নম্বরটা হলো এক্সপেরিমেন্টেশন ক্যাম্প। অগণিত ইহুদিদের নৃশংসভাবে হত্যা করবার জন্য, অর্থাৎ হলোকাস্টের সমর্থক হলো এই ক্যাম্প। এবারে একটু থামেন প্রফেসর। সেই ফাঁকি অনুভব প্রশ্ন করে, আচ্ছা কাকাবাবু, ইহুদিদের ওপর এত কিসের রাগ ছিল হিটলারের? ম্লান হেসে প্রফেসর সোম বলেন, যদিও আসল ঘটনাটা থেকে আমরা কথায় কথায় একটু একটু দূরে সরে যাচ্ছি, তবুও কথাগুলো অপ্রাসঙ্গিক নয় মোটেও। প্রশ্ন যখন উঠলই তবে শোনো। একটু থেমেই প্রফেসর আবার বলতে থাকেন, অনুভব, মানুষের মন বড় জটিল। জীবনের কোন পর্যায়ের কোনো ঘটনা মানুষের মনের গভীরে যে কি প্রভাব ফেলে যায় তা অনুমান করাও দুষ্কর ব্যাপার। শোনা যায় হিটলার তাঁর মা ক্লারাকে খুব ভালোবাসতেন, আর দুর্ভাগ্যবশত ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মা কেমোথেরাপির পার্শ্ব প্রতিক্রিয়ায় মারা গিয়েছিলেন। ঘটনাক্রমে যে চিকিৎসক চিকিৎসা করছিলেন তিনি ছিলেন অস্ট্রিয়ান ইহুদি ডক্টর ব্লুচ। হিটলার তাঁর মায়ের মৃত্যুর জন্য সেই চিকিৎসকের অবহেলাকেই দায়ী করেছিলেন, আর সেই থেকে বিদ্বেষের বিষ অপরিণত হিটলারের উপরই প্রভাব ফেলতে শুরু করে। তার মেইন ক্যাম্প বইটিতে তিনি এই প্রসঙ্গ উল্লেখ করেছেন। এরপর কৈশোরে এক ইহুদি মেয়েকে ভালোবেসে প্রত্যাখ্যান পেয়েছিলেন হিটলার। আবার প্রধানত ইহুদি নিয়ন্ত্রিত একটি বিখ্যাত মিউজিক স্কুলে ভর্তি হতে গিয়েও বাধা পান হিটলার। এইরকম নানাভাবে জীবনের বিভিন্ন ক্ষেত্রে ইহুদি কেন্দ্রিক প্রত্যাখ্যানের সম্মুখীন হয়ে হিটলারের মধ্যে চরম ইহুদি বিদ্বেষ তৈরি হয়। প্রেমের প্রতি বিতৃষ্ণা আর যুদ্ধের প্রতি অনুরক্ত হিটলার তাই হয়তো বলেছিলেন, সাজেস্ট ইউ ডু ওয়্যার বাট নেভার লাভ, বিকজ ইন দ্য ওয়্যার আইদার ইউ লাইফ অর ইউ ডাই, বাট ইন লাভ নাইদার ইউ লাইফ নর ইউ ডাই। এসব কিছুর সাথে সাথে তাঁর কিছু গোপন শারীরিক অসঙ্গতিও ছিল। সব মিলে যে হীনমন্যতা বা ইনফেরিয়রিটি কমপ্লেক্স তাঁর মধ্যে তৈরি হয়েছিল, সেটি পরবর্তীতে জার্মানির একনায়ক রূপে প্রতিষ্ঠিত হলে বিচিত্রভাবে সুপেরিয়রিটি কমপ্লেক্সে পরিবর্তিত হয়। আর সাথে ছিল পৃথিবীর মানচিত্র থেকে ইহুদিদের মুছে ফেলার জন্য অদম্য বাসনা। এই সব থেকে ইহুদিদের নরমের যোগের পরিকল্পনা করেছিলেন নাৎসি বাহিনীর সর্বময় কর্তা। একটু থামলেন প্রফেসর। ইতিমধ্যেই মনোহর প্রফেসরের জন্য আরেক রাউন্ড ব্ল্যাক কফি দিয়ে গেছে। সে কফির ধুমায়িত পেয়ালায় একটা চুমুক দিয়ে ধৈর্যটিসম বললেন, হ্যাঁ, যে কথা বলছিলাম সেই অস্ট্রিয়েটসের কনসেন্ট্রেশন ক্যাম্পের ব্যাপারেও আমাদের কথা হলো। প্রফেসর অ্যালেক্স তো তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার কথাও জানালেন। ছেঁড়া ছেঁড়া কিছু ছায়া শরীর আর মর্মান্তিক আর্তনাদের শব্দ, কিছু পৈশাচিক হাসি, এইসব কিছুই তাঁর অভিজ্ঞতার বর্ণনা জুড়ে ছিল। কিন্তু সেসব ঘটনা কোন রকম সঠিক পারম্পর্য ছিল না। আরো একটা কিছু শব্দ তিনি পেয়েছিলেন। জগতে চেনাশোনা কোনো কিছুর সাথেই সেই ভয়াবহ শব্দটার কোনো মিল ছিল না। শুনলে নাকি তাবর তাবর সাহসী মানুষেরও রক্ত জমে হিম হয়ে যাবে। পরে বুঝেছিলাম এক বর্ণ বাড়িয়ে বলেননি অ্যালেক্স। বিভিন্ন কারণে সেইবারের অভিযান তথা গবেষণার কাজ আর সম্পূর্ণ করা হয়ে ওঠেনি অ্যালেক্সের। সহকারী মানুষজন যারা ছিল তারাও সেই সব অদ্ভুতের ব্যাপারে স্যাপারে যার পরনায় সন্ত্রস্ত হয়ে পড়েছিল। আগেই বলেছি যে এই ধরনের রেসিডুয়াল হন্টিং উপলব্ধি করার ক্ষমতা বিভিন্ন মানুষের জন্য ভিন্ন মাত্রার থাকে। তারপরেও এর অভিঘাত এতটাই তীব্র ছিল যে সকলেই ভালো রকম ভয় পেয়েছিল। অজানার আশঙ্কা যেমন তীব্র, তেমনি দুর্বার ও অজানাকে জানবার আকাঙ্ক্ষাও। তাই অ্যালেক্স, ফিন আর আমি তখনই ঠিক করে ফেলি সেই অসম্পূর্ণ অভিযান আবার হবে। আর এইবারে আমরা 3 মূর্তিতে কেবল থাকবো সে অভিযানের অভিযাত্রী হয়ে। অত্যন্ত উৎসাহের সাথে অনুভবেরা অপেক্ষায়। একটু বিরতি নিয়ে প্রফেসর সোম আবার বলতে থাকেন, যেমন ভাবা তেমন কাজ। প্রয়োজনীয় জিনিসপত্র, শুকনো খাবার দাবার সব গোছগাছ করে নিয়ে তৈরি হয়ে নিলাম আমরা। বেলাবেলি পৌঁছেও গেলাম জায়গা মতো। কিন্তু কিছু ফিল্ড ওয়ার্ক করার ছিল, আর টেকনিক্যাল কাজও কিছু বাকি ছিল। কিন্তু পৌঁছানোর পরপরই দম বন্ধ করা একটা অনুভূতি বুকে চেপে বসলো। বেশ বুঝতে পারছিলাম একটা শক্তিশালী ঋণাত্মক আবেগের পরিমণ্ডল জায়গাটায় জমা হয়ে রয়েছে অনেক অনেক বছর ধরে। এই ধরনের রেসিডুয়াল হান্টিং এর স্থানের অভিজ্ঞতা আমারও কিছু কম নেই।
কিন্তু বিশ্বাস করো তোমরা, জায়গাটায় পৌঁছানো মাত্র যে মারাত্মক অনুভূতিটা আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমায় জানান দিল, সেই রকম বিষাদাচ্ছন্ন অনুভূতি আর কোথাও পাইনি। সাথে সাথে সেই নেগেটিভিটিটা সমস্ত শক্তি কেড়ে নিয়ে শরীর আর মনকে যেন যুগপথ অসাড় করে দিলে। আমার এই দুই সহযাত্রীর অবস্থাও আমার থেকে খুব একটা ভালো ছিল না। তাঁদের দেখে তা বেশ ভালো করে বুঝতে পারলাম। একটু থেমে চোখ বন্ধ করে প্রফেসর সোম মনে মনে পুরনো স্মৃতিতে ডুব দিলেন। তারপর ধীরে ধীরে আবার বলতে লাগলেন। ওই রকম অবস্থা সত্ত্বেও কোনো রকমে জোর করে হেসে ফিন আর অ্যালেক্সকে কিছুটা উৎসাহিত করতে চাইলাম, যদিও সে হাসি আমার নিজের কানেই কেমন জানি বেমানান ঠেকল। তারপর মনে চড়ে ক্লান্তিকর অনুভূতিটা কাটিয়ে উঠে আমরা তিনজনে মিলে লেগে পড়লাম পাথরের তৈরি বিল্ডিংগুলোর মধ্যে একটা ছোটখাটো জায়গা খানিকটা পরিষ্কার করে ব্যবহার উপযোগী করে তোলায়। এমনিতেই ওখানে রাতে কারো থাকার অনুমতি নেই সে দেশের সরকারের তরফে, কিন্তু অ্যালেক্সের সাথে উচ্চপদস্থ বেশ কিছু আধিকারিকের ভালো রকম চেনাশোনা থাকায় বিশেষ অনুমতি মিলতে খুব একটা সমস্যা হয়নি আমাদের। তবে তারা আমাদের পরিণতি নিয়ে বেশ চিন্তিত ছিলেন। ব্যক্তিগত বন্ডে আমরা সেই অভিযানে গিয়েছিলাম। সে যাই হোক, মোটামুটি পরিষ্কার করে নেওয়া হয়ে গেলে প্রফেসর অ্যালেক্স গতবারে যে সমস্ত স্থানে রেসিডুয়াল হন্টিংয়ের সম্মুখীন হয়েছিলেন সেই স্থানগুলিকে ঘুরে দেখতে গেলাম আমরা। মুশকিল এই যে এটা তো আর আমাদের নিয়ন্ত্রিত বিষয় নয় যে সুইচ টিপলাম আর সব চোখের সামনে স্পষ্ট হয়ে উঠবে। ঘটনার পুনরাবৃত্তির উপর পর্যবেক্ষকের নিয়ন্ত্রণ নেই বললেই চলে, বা থেকে থাকলেও সেটা সংজ্ঞায়িত নয়। যদিও সে বিশেষ স্থানগুলোতে পৌঁছে ক্লান্তি আর মন খারাপ মেশানো সেই অনুভূতিটা আরও কয়েক গুণ বেড়ে গেল, কিন্তু সেই অর্থে তেমন কিছু দেখতে বা শুনতে পাইনি। তারপর এলো সেই দুঃস্বপ্নের রাত। জেগে থাকলেও কিছু যে দেখতে বা শুনতে পাবো এমন নিশ্চয়তা না থাকায় আমরা প্রথম রাতটা ঘুমানোর সিদ্ধান্তই নিয়েছিলাম। দেহ মন অবসন্ন থাকায় রাতের প্রথম দিকটাতে বেশ ভালোভাবেই ঘুমিয়েও পড়েছিলাম। তারপর হঠাৎ একটা মর্মান্তিক আর্তনাদে আমাদের ঘুম গেল ভেঙে। দৌড়ে গেলাম শব্দের উৎস লক্ষ্য করে। আমরা যে জায়গাটায় ছিলাম তার পাশেই একটা বেশ বড় আকারের ঘরের মতন ছিল। শব্দটা সেখান থেকেই আসছিল। সেখানে পৌঁছতেই আমরা স্পষ্ট সেই পৈশাচিক দৃশ্যটা দেখতে পেলাম। হালকা নীলচে একটা আলোয় ঘরটা রহস্যময় হয়ে উঠেছিল। তারই মধ্যে যেন অতীতের দর্পণে প্রতিফলিত হয়ে মোটামুটি স্পষ্টভাবেই ফুটে উঠছিল ভূতকালীর বিভীষিকাময় সচল সব ঘটনা প্রবাহ। লাইন দিয়ে পরপর বেশ কয়েকটা ক্যাম্প খাটে হাড় চিড়চিড়ে থেকে শুরু করে মোটামুটি স্বাস্থ্যবান নানা বয়সের মানুষকে হাত পা বেঁধে ফেলে রাখা হয়েছে জোড়ায় জোড়ায়। অর্থাৎ একই রকমের স্বাস্থ্যের দুজন করে মানুষ রয়েছে প্রতিটি খাটে। ওই দুজনের মধ্যে থেকে একজনকে জোর করে কিছু একটা খাওয়ানো হচ্ছে, আর তারপর সম্পূর্ণ সজ্ঞান অবস্থাতেই দুজনেরই দেহের বহিরাঙ্গের কোনো একটা অংশ ধারালো কিছু একটা দিয়ে গভীর ক্ষত তৈরি করা হচ্ছে। সেই দুর্ভাগা অসহায় মানুষেরা প্রাণপণ মর্মান্তিক আর্তনাদ করছে। ক্ষতমুখ থেকে অবিরত রক্তক্ষরণ হচ্ছে। সেই নারকীয় আবহে একটু ধাতস্থ হতেই চোখে পড়ল ঘরটিতে সেই অত্যাচারিত অসহায় মানুষগুলোর প্রতিচ্ছবি ছাড়াও আরও দু রকমের মানুষের প্রতিচ্ছায়া রয়েছে। একদল নাৎসি বাহিনীর গার্ড শ্রেণীর কিছু মানুষ, আর একদলের পোশাক পরিচ্ছদ অনুসারে তারা চিকিৎসা শাস্ত্রের সাথে সম্পর্কিত। তাদের পোশাকেও নাৎসি প্রতীক চিহ্ন রয়েছে। অন্যের নারকীয় যন্ত্রণায় তারা যেরকম পৈশাচিক উল্লাস প্রকাশ করছে তাতে তাদের মানুষ বলতেও বাধে আমার। ওদের অস্পষ্ট কথাবার্তাও আমার কানে আসছিল। অমানসিক উল্লাসের বেগ সামলে ওরা রক্ততঞ্চনের ব্যাপারে কিছু একটা আলোচনা করতে থাকে। সম্ভবত ওদের ধারণা ছিল ওদের বানানো ওষুধ খেলে গভীর ক্ষতমুখেরও রক্ত এমনিতেই জমাট বেঁধে যাবে। আর যাকে ওই ওষুধটা খাওয়ানো হচ্ছিল না সেই যে ছিল ওই পরীক্ষার কন্ট্রোল, যার সাথে ওষুধ খাওয়া ব্যক্তির তুলনা করা হবে। হঠাৎ অসহায় মানুষগুলো ছিল ওদের কাছে গিনিপিগ। একটানা অনেকটা বলে একটু থামলেন প্রফেসর। তারপর আবার আগের কথা সূত্র ধরে বলতে শুরু করলেন। ভেবো না এখানেই সেই নারকীয়তা শেষ ছিল, বরং এটা একটা সামান্য খণ্ডচিত্রই ছিল বলা চলে। সেই নাৎসি প্রাণিত উন্মাদ চিকিৎসকেরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের যুদ্ধক্ষেত্রে আহত সৈনিকদের চিকিৎসার উন্নতি বিধানের কথা মাথায় রেখে ওই অসহায় মানুষদের টার্গেট বানিয়েছিল। তাই ক্ষতে স্প্লিন্টার্স গ্লাস ঢুকিয়ে অথবা ফসফরাস বার্নিংয়ের সাহায্যে রণক্ষেত্রে বোম ও আহতদের আদর্শ মডেল হিসেবে ব্যবহার করেছিল
মানুষরূপী গিনিপিগুলির উপর। ঘরটার উল্টো দিকটাতেই চলছিল এইসব নারকীয় অত্যাচারের ক্রিয়াকলাপ। সাথেই ছিল অসহ্য যন্ত্রণায় ছটফট করা মানুষের আর্তনাদ। এক খণ্ড নরকে যেন উঠে এসেছিল সেই ঘরটার মধ্যে। হঠাৎই আমাদের চমকে দিয়ে আমরা যেদিকে দাঁড়িয়েছিলাম, অর্থাৎ প্রবেশ পথের দিক থেকেই আমাদের শরীর ভেদ করে ঘরে প্রবেশ করলো নতুন এক ছায়ামূর্তি। বাকি সকলেই দেখলাম এই নতুন প্রবেশকারীকে বেশ সম্ভ্রম করে। আগে বলেছি, এই ধরনের রেসিডুয়াল হন্টিং এর ক্ষেত্রে সেই ছায়া জগৎ ও বর্তমান জগৎ একে অপরকে দৈহিকভাবে প্রভাবিত করে না, এবং সেই ছায়া জগৎ কেবলই ইতিহাসের পুনরাবৃত্তি মাত্র। তাই বর্তমানকে তারা দেখতে অক্ষম, কিন্তু দেখা দিতে সক্ষম। এই সকল বিষয় জানা থাকলেও সেই পরিস্থিতিতে চমকে ওঠা নেহাত অমূলক ছিল না। সেই নবাগত ছায়া ব্যক্তিটি শল্য চিকিৎসক হিসেবে নিতান্তই দক্ষ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার মানসিক সুস্থতা নিয়েও আমার যথেষ্ট সন্দেহের উদ্রেক হলো। সেই লোকটা সম্পূর্ণ সজ্ঞান অবস্থাতেই থাকা একজন অসহায় বন্দির হাত কনুই থেকে কেটে বাদ দিয়ে বানর জাতীয় কিছু একটা প্রাণীর হাত লাগিয়ে সেলাই করে দিলে অবলীলাক্রমে। এইবারে বেশ বুঝতে পারছিলাম নিজের স্নায়বিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। বাকি দুজনের অবস্থাও সুবিধের নয়। বস্তুত এই কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বেশিক্ষণ এইরকম বর্বরতা সহ্য করতে পারবে না। ঠিক এইরকম সময়ে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। অনবরত রক্তক্ষরণে ইতিমধ্যেই বেশ কয়েকজন অসহ্য যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পেয়েছিল। যদিও আমরা বর্তমানের মানুষেরা কেবল কিছু অতীতের ছবি আর শব্দ দেখতে আর শুনতে পাচ্ছিলাম। অতীতের রক্তের গন্ধ কিন্তু সেই অতীতেই কোনো আদিম অজানা সত্তা পেয়েছিল, আর তার পৈশাচিক ক্ষুধা জেগে উঠেছিল। অ্যালেক্সের পূর্বে বর্ণিত সেই রক্তহীন হয়ে যাওয়া অপার্থিব শব্দটা আমরা আবার পেয়েছিলাম। আর সাথে সাথে চেতনা লুপ্ত হতে হতে এটুকু দেখতে পেয়েছিলাম যে ঘরের একটা অংশে, যেখানে বর্তমানে পাথরের দেওয়াল, অতীতে সেখানে একটা সংকীর্ণ প্রকোষ্ঠ ছিল। আর সেই প্রকোষ্ঠের দরজা খুলে মৃতদেহগুলোকে ভিতরে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছিল। এতক্ষণ নির্মম সেই অত্যাচারের কাহিনী শুনতে শুনতে অনুভব আর ঈশিতার তরুণ হৃদয়ে যার পড়নাই ব্যথিত হয়ে উঠেছিল। এই অবকাশে ঈশিতা প্রশ্ন করে ফেলে, ইস, কি নিষ্ঠুর! মানুষ এত নির্মম, এতটা নিষ্ঠুর হয় কি করে? প্রফেসর সোম বলেন, বস্তুত এই সুস্থ মস্তিষ্কের মানুষের পক্ষে এই রকমের বর্বরতা রূপায়ণ তো দূরের কথা, ওরকমটা ভাবাই সম্ভব নয়। কিন্তু ধ্রুপদী মনস্তাত্ত্বিক মতে ও পরমনস্তাত্ত্বিক মতে ইতিহাসের এই কলঙ্কময় এবং নৃশংস অধ্যায়ের দুই রকম ব্যাখ্যা আছে। প্রথমটি সত্যতা তো প্রশ্নাতীত, আর সেটি হলো স্যাডিস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার বা দুঃখবাদী ব্যক্তিত্বের একটি জটিল মানসিক ব্যাধি। সে ব্যাধিতে জার্মানির একটা বড় অংশের মানুষ আক্রান্ত হয়েছিল, তাতে আর কোনো সন্দেহ নেই। এই রোগে আক্রান্ত ব্যক্তি মাত্রেই অন্যকে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা পেতে দেখে, বা নিজে থেকে অন্যকে যন্ত্রণা দিয়ে আনন্দ পায়। অন্যের যন্ত্রণার অভিব্যক্তি তাদের পৈশাচিক আনন্দ প্রদান করে। প্রখ্যাত মনোবিদ থিওডর মেলন এই ভয়াবহ মনোরোগটি যে 4টে বিভাজন করেছিলেন, সেগুলির মধ্যে সবচেয়ে আগ্রাসী ভাগটি হল অত্যাচারী দুঃখবাদ বা টায়ারানিক্যাল স্যাডিজম। এটিতে আক্রান্ত ব্যক্তিরা প্রচণ্ড প্রভুত্বপ্রিয় হয়ে থাকে, সাথে সাথে দুর্বল অসহায় মানুষের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ জারি করে দয়ামায়াহীন নারকীয় অত্যাচার চালায় এরা। আর যন্ত্রণার আর্তনাদ এদের কাছে অমানসিক আনন্দ নিয়ে আসে। কথাগুলো বলে অনুভবের কাকাবাবু আবার একটু থামেন। কি ভয়ঙ্কর! আচ্ছা আচ্ছা কাকাবাবু, দ্বিতীয় কারণটা আবার কেমন? এবারে অনুভব জানতে চায়। প্রফেসর ধৈর্যটি সোম বলেন, পড়া মনস্তাত্ত্বিক কারণটা আসলে কিছু উত্তরহীন প্রশ্নের জবাবদিহির জন্য খানিকটা সূত্র খুঁজতে গিয়ে উঠে এসেছিল। ভেবে দেখো, মানসিক ব্যাধিটা একই সঙ্গে এতগুলো মানুষকে পেয়ে বসলো। এটা কি নিতান্তই কাকতালীয় ব্যাপার, নাকি এর পিছনে আছে গোপন কোনো রহস্য? তোমরা তো প্রত্যক্ষ করেছ প্রথম রিপুরধীশ্বর নরকের রাজপুত্র অ্যাসমোডিয়াসের প্রভাবে কিরকম বিপর্যয় নেমে এসেছিল তোমাদের জীবনে। তেমনটাই অত্যাধিক আত্মশ্লাঘা আর দম্ভকারককে আশ্রয় করে যুগে যুগে ক্ষমতাসীন ব্যক্তিদের মগজের অধিকার নেয় স্বয়ং শয়তান। নরকের সর্বোচ্চ ক্ষমতাশালী আত্মতম্ভের প্রতিমূর্তি লুসিফার। চেঙ্গিস খা, ব্লাড দ্য ইম্পেলার মানে কাউন্ট ড্রাকুলা, ব্লাডি ম্যারি থেকে অ্যাডলফ হিটলার,
নানা যুগের ইতিহাসের পাতায় পাতায় থাকা সেই সব অত্যাচারী শাসকেরা বারবার নিন্দিত হয়েছে, কিন্তু আড়ালে থেকে গেছে সে শয়তানের চক্রান্ত। বর্তমান সময়েও বিভিন্ন সন্ত্রাসবাদী কার্যকলাপের নেপথ্যে রয়েছে সেই শয়তানেরই প্রভাব। তা না হলে কোনো মানুষের পক্ষে এতটা নির্মম হওয়া সম্ভবই নয়। শয়তানের অনন্ত শোণিত পিপাসা বুঝি মেটবার নয়। আত্মঘাতী বিস্ফোরণও বোধ হয় সে শয়তানকে উৎসর্গ করেই আত্মহুতি প্রদান, কারণ সর্বশক্তিমান সর্বদাই মঙ্গলময়। আর মস্তিষ্কের নিয়ন্ত্রণ ততদিনই সম্পূর্ণটাই শয়তানের হাতে। এই সমস্ত আধুনিক পরামনস্তত্ত্বের বিবেচ্য বিষয়, কিন্তু তবু নাৎসি অত্যাচারের সাথে এই বিশ্লেষণের সম্পর্ক নিয়ে আমার মধ্যে কিছুটা সন্দেহ ছিল। আর সে সন্দেহের লেশমাত্র রইল না আসুইটসে যা যা দেখেছিলাম তারপরে। সামান্য বিরাম নিয়ে প্রফেসর অতীতের সেই ভয়াবহ স্মৃতিচারণা শুরু করেন আবার। সেদিন অ্যালেক্সের অবস্থাও হয়েছিল আমারই মতো। ফিন কোনো ক্রমে আত্মনিয়ন্ত্রণ করে চেতনা ধরে রেখেছিল, তবে সেই অতীতের ঘটনাগুলো যেমন হঠাৎ করে পুনরাবৃত্তি শুরু হয়েছিল, তেমনি আমাদের জ্ঞান হারানোর কাছাকাছি সময়েও সেটা হঠাৎ করে মিলিয়েও গিয়েছিল। আমার নিজের প্রতি বেশ রাগই হচ্ছিল যে আমি মানসিক দৃঢ়তা বাড়ানোর প্রশিক্ষণ দিয়ে থাকি, সেই আমি কিনা চেতনা ধরে রাখতে পারলাম না। যদিও অতীতের দর্পণের সেই ভয়াবহ ঘটনাগুলো আবারও কোনোদিন প্রতিবিম্বিত হবে কিনা তার জানা ছিল না, তবুও সেই অজানা আতঙ্কের উদ্রেককারী অপার্থিব শব্দটার উৎপত্তি স্থলটা একবার দেখবার আদম্য কৌতূহল হচ্ছিল। আর সেই অমানবিক শল্য চিকিৎসককেও বড় চেনা চেনা লাগছিল, কিন্তু চিনতে পারছিলাম না। তাকেও আর একবার দেখবার ইচ্ছে হচ্ছিল। জানা ছিল না অতীতের বিভীষিকাময় ঘটনাগুলো কখন কিভাবে আবার দেখা দেবে। তবে মনকে এবারে বিশেষভাবে প্রস্তুত করেছিলাম সর্বত্রভাবে নিয়ন্ত্রণে রাখার জন্য। কিন্তু যদি ঘুণাক্ষরও জানতাম সেই অনৈসর্গিক শব্দের স্বরূপ, তাহলে আর তাকে দেখবার আকাঙ্ক্ষা করতাম না। আগের দিনের মতোই প্রাণপণ আত্মচিৎকার শুনে আমরা চমকে উঠেছিলাম। তখন পরদিন রাতের শুরুর দিক। শব্দের উৎপত্তি সেই একই ঘর থেকে হচ্ছিল। দৌড়ে গেলাম সেই ঘরটাতে। সেদিন কুখ্যাত হিউম্যান এক্সপেরিমেন্টের আরো কিছু খণ্ডচিত্র অপেক্ষা করছিল আমাদের জন্য। একদিকে হিমাঙ্কের অনেক নিচের তাপমাত্রায় জোর করে অনেকক্ষণ আটকে রেখে মৃতপ্রায় অসহায় বন্দীদের ফুটন্ত জল বা লোহিত তপ্ত শলাকার ছ্যাঁকা দিয়ে হাইপোথার্মিয়া অবস্থা থেকে বের করে আনার চেষ্টা চলছিল। অন্যদিকে অপরিমিত পরিমাণ জল জোর করে পান করিয়ে হাইপার হাইড্রোমিয়া কন্ডিশন তৈরি করে অদ্ভুত সব বিকৃত পরীক্ষা নিরীক্ষা চালানো হচ্ছিল। সাথে ছিল পীড়িতদের মর্মান্তিক আর্তনাদ আর অত্যাচারীদের পৈশাচিক অট্টহাসি। এই যেন নরক যন্ত্রণারই একখণ্ড নৃশংস প্রবাহমান চিত্র মাত্র। সবচেয়ে মর্মান্তিক অবস্থা ছিল দুর্ভাগ্যক্রমে কোনো যমজ ভাই বা বোন বন্দীদের মধ্যে থাকলে সেই যমজ ভাই বা বোনেদের উপর চলছিল বিভিন্ন রকমের অকথ্য মেডিকেল টর্চার। সবকিছু বোঝা না গেলেও নৃশংস সেসব পরীক্ষার কিছু কিছু বোঝা গেছিল। যেমন দুজন যমজকে পাশাপাশি রেখে শল্য চিকিৎসার মাধ্যমে সংযুক্তকরণ, হাড় পেশি বা স্নায়ু প্রতিস্থাপনের বিচিত্র সব প্রক্রিয়া, একজনের উপর বিষয়ের প্রভাব পরীক্ষা করে অপরজনকে পরীক্ষার কন্ট্রোল হিসেবে ব্যবহার করা, এইভাবে নতুন ওষুধ অথবা ভ্যাকসিনের প্রয়োগ ইত্যাদি। ভেবো না কন্ট্রোল হিসেবে যে থাকতো সে ভাগ্যক্রমে বেঁচে যেত। বিষ বা ওষুধের প্রভাবে একজনের মৃত্যু হলে তুলনামূলক বিশ্লেষণের জন্য অটোপসি করা হতো দুজনেরই, অর্থাৎ বলি দেওয়া হতো বাকি জনেরও। এর বেশি কিছু আমরা সচক্ষে প্রত্যক্ষ করেছিলাম, আর বাকিটা ওদের কথোপকথন থেকে জেনেছিলাম। এইরকম আরো একটা পরীক্ষা চলছিল চোখের আইরিশের বর্ণ সংক্রান্ত। কি সব রঞ্জক জাতীয় পদার্থ চোখে ইনজেক্ট করা নির্মম যন্ত্রণাদায়ক পরীক্ষা চলছিল। এইরকম একটা সময় আগের দিনে সেই লোকটির মুখ আবার চোখে পড়ল। এবারে বিদ্যুতের মতন হঠাৎ মনে পড়ে গেল নামটা। সেই লোকটার কেউ নয়, দ্য এঞ্জেল অফ ডেথ নামে পরিচিত কুখ্যাত ডক্টর জোসেফ ম্যাঙ্গল। টাইবার্নিক স্যাডিস্ট তো বটেই, শোনা যায় বিকৃত রুচির লোকটা নাকি নিক্রোফলিক, অর্থাৎ মৃতদেহের সাথে মিলনেও আসক্ত ছিল। যাই হোক, সেদিনে সেই অতীতের পুনরাবৃত্তিতে ইতিমধ্যেই পৈশাচিক নির্যাতনের শিকার হয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল অনেকেরই। চারদিকে চাপ চাপ রক্ত আর বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা রক্তমাখা প্রত্যঙ্গ। এমন সময় আবার সেই অপার্থিব ভয়ের শব্দটা শোনা গেল, আর তারপর থেকে যা যা ঘটে চলল
তার সাথে জ্ঞাত কোনো রেসিডুয়াল হন্টিং এর কোনোই মিল নেই। শব্দ আর দৃশ্যপাতি বাকি ইন্দ্রিয় অনুভূতি, কিন্তু এই রেসিডুয়াল হন্টিং এর বিরলতম ঘটনা। তাছাড়া সরাসরি বর্তমানের পর্যবেক্ষককে দৈহিকভাবে প্রভাবিত করবার ক্ষমতাও এক্ষেত্রে থাকে না। কিন্তু সেই দিনের সেই ঘটনার কথা মনে পড়লে আতঙ্কে আজও আমি শিহরিত হই। একটু থেমে প্রফেসর সোম আবার বলতে থাকেন, এতক্ষণ ঘরটায় আর যাই হোক, আমরা কিন্তু কোনো গন্ধ পাচ্ছিলাম না। হঠাৎই ঘরটা প্রতিগন্ধময় হয়ে উঠল। এমনই বিভৎস সেই গন্ধ যে প্রবল বমন ইচ্ছা হয়। আবার সেই বিকট শব্দটায় আমরা রীতিমতন কেঁপে উঠলাম। আগের দিন যে প্রকোষ্ঠটার কথা বলেছিলাম, সেটার দরজায় বারংবার শক্তিশালী আঘাত হানছিল কেউ। রক্ত মাংসের গন্ধে যেন কোনো আদিম পৈশাচিক সত্তার নিবৃত্তিহীন ক্ষুধা বেড়ে উঠেছে। যে কোনো মুহূর্তে সে ওই ঘরে প্রবেশ করতে চলেছে। যাকে দেখবার দুর্নিবার কৌতূহল ছিল, তার আসন্ন আগমন বার্তায় অজানা আশঙ্কায় বুকটা কেমন কেঁপে উঠল। মনটা বলতে লাগলো, পালাও পালাও এখান থেকে। অথচ পা দুটোর উপর আর যেন কোনো নিয়ন্ত্রণ নেই। আগের দিনের মতন নাৎসি গার্ডেরা কতগুলো ক্ষতবিক্ষত মৃতদেহ নিয়ে প্রকোষ্ঠের ভিতর ফেলে দিতে গেল। আর তখনই তাকে দেখতে পেলাম। পৃথিবীর চেনাশোনা কোনো কিছুর সাথেই সেই বিভীষিকাময় নারকীয় অস্তিত্বের মিল নেই। ক্লিদান্ত অসংখ্য সুরের মতন উপাঙ্গগুলো সেই মৃতদেহগুলোকে তো চেপে ধরলই, সাথে সাথে সাপের ছোবলের মতন আরো কিছু বিকট উপাঙ্গ সেই কাঠগুলোর দেহের উপর নেমে এলো। সুর বললাম বটে, কিন্তু কোনো সুরে কি ধারালো করাতের মতন সারি সারি দাঁত থাকতে পারে? থাকতে পারে পুঞ্জাক্ষীর মতন শত শত চোখ? সেই নারকীয় অস্তিত্বের সবই ছিল। নিমিষের মধ্যে কাঠেদের দেহগুলো ছিন্ন ভিন্ন রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হলো। কয়েকটা উপাঙ্গের সম্মুখ ভাগ উন্মুক্ত হয়ে আগুনের হলকার মতন উত্তপ্ত আর বিষাক্ত পচা গন্ধওয়ালা ধোঁয়ার মতন কি একটা নির্গত হলো। সে এক ভয়াল পরিবেশ। সেই রকম ভয়াল পরিবেশেও জোসেফ মেঙ্গেল উন্মাদের মতন অট্টহাসি হাসতে লাগলো। এবারে মূর্তিমান আতঙ্কটা সর্পিল ভঙ্গিমায় এগিয়ে আসতে লাগলো। তার দেহের কতকটা তখনও নরকের অন্ধকারে, কি যে তার সম্পূর্ণ রূপ না তার জানা হয়নি। হঠাৎই কোথা থেকে একটা তীব্র ধুলো ঝড় ধেয়ে এলো ঘরটাতে। মাটিও প্রবলভাবে দুলে উঠল। এইবারে হঠাৎই আমরা যেন সম্বিত ফিরে পেলাম। তিনজন মিলে দৌড়ে বেরিয়ে এলাম সেই ঘরটা থেকে। আমাদের চোখের সামনে সেই অভিশপ্ত ঘরটা তার অতীতের দর্পণকে বুকে নিয়ে পাথরের স্তূপে পরিণত হলো। আকস্মিক ভূমিকম্পে চাপা পড়ে গেল কত অজানা যন্ত্রণার কাহিনী। অনুভব আর ঋষিতার মুখে কোনো কথা নেই। ধৈর্যটি সোম বললেন, হিটলার নাকি আত্মহত্যা করার আগে বলেছিল, আই উইল কাম ব্যাক অ্যাট এ ডিফারেন্ট টাইম অ্যাট এ ডিফারেন্ট প্লেস। সেই ভয়াবহ অভিজ্ঞতার পর থেকে আমার তো মনে হয় কথাটা হিটলারের মুখ দিয়ে বলা স্বয়ং শয়তানের। আত্মদম্ভ আর বিভেদের বিষয়ে সেই শয়তানের আশ্রয়স্থল। মর্মান্তিক সেই সব ইতিহাসকে পাল্টানোর কোনো উপায় আর নেই। তবে অনুভব, বর্তমানে আমাদের সচেতনতার উপরেই অধিকাংশ জিনিস নির্ভর করছে। রাষ্ট্রনেতা, গোষ্ঠী পুরোধা বা ব্যক্তিবিশেষের অহংবোধ আবার ফিরিয়ে আনতে পারে অতীতের দর্পণে প্রতিবিম্বিত ভয়াবহতা। আর তা প্রতিহত করার দায় কিন্তু আমাদের সকলেরই। অন্ধকারে আপনারা এতক্ষণ শুনছিলেন উৎস ভট্টাচার্যের লেখা ঐতিহাসিক ভয়ের গল্প অতীতের দর্পণ। যদি আমাদের এই গল্পটি আপনাদের ভালো লাগে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেবেন। আর গল্পটি আপনাদের কেমন লাগলো বা এই জাতীয় গল্প আপনারা আরও শুনতে চান কিনা তা আমাদের জানাতে পারেন কমেন্টসের মাধ্যমে। জয়েন করতে পারেন অন্ধকার অডিও স্টোরিজকে মাত্র 29 ও 59 টাকার মান্থলি সাবস্ক্রিপশনের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। আগামী সপ্তাহে অন্ধকার অডিও স্টোরিজ আবার ফিরবে নতুন কোনো রহস্যময় কাহিনীর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। ধন্যবাদ। শুভরাত্রি।